মঙ্গলবারে ফিরে যাব। মাই বিউটিফুল লাইফ 2013 সাল থেকে আমরা শুরু করি, বাট ফর্মালি 2020 শেষে ডিসেম্বর মাসে আমরা ফর্মালি আত্মপ্রকাশ করি এবং আমাদের অবজেক্টিভ হচ্ছে মানুষের ভেতর ভ্যালু কম্পিটেন্সি বিল্ড করা। এবং ভ্যালুজ আসলে সংখ্যা অনেক, হাজারের উপর চলে যাবে, কিন্তু সেই হাজার ভ্যালুকে ডিস্টিল করে আমরা 30টা কোর ভ্যালুতে নিয়ে এসেছি, যাকে আমরা মাই বিউটিফুল লাইফ 30 ভ্যালুজ বলি। এবং আমার পিছনে আমার ব্যাকড্রপে এই 30 ভ্যালুজ দেখা যাচ্ছে। আমাদের কাজ হচ্ছে যে আমরা মানুষকে অ্যাওয়্যার করি ভ্যালুগুলো সম্পর্কে। ভ্যালু বাই বর্ন বাই নেচার আমাদের ভেতর সবসময় থাকে, কিন্তু বিভিন্ন কারণে পরিবেশের নেগেটিভিটির কারণ হতে পারে, কিংবা হয়তো বিভিন্ন কারণে আমরা হয়তো কিছুটা সারপ্রাইজ থাকে, কিছুটা হয়তো ভুলে যাই, কিছুটা চর্চা করার প্রয়োজন হয়। এই টকগুলোর মাঝে আমরা এই ভ্যালুসগুলোকে আবারও আমরা পুনরুজ্জীবিত করি, আবারও আমরা আমাদের নিজের প্র্যাকটিসে অ্যাওয়ারনেসের মাধ্যমে নিয়ে আসতে চাই। এবং এটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম। এর পরবর্তীতে আমরা হয়তো আরো অনেক প্রোগ্রামে যাব এবং আমাদের ইচ্ছে আছে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে কাজ করব এবং স্কুলগুলোতে, যেখানে ভ্যালু গড়ে ওঠার আঁতুড়ঘর বলা হয়, স্কুলগুলোতে আমরা হয়তো ফিজিক্যালি প্রোগ্রাম করব যখন করোনা উত্তর একটা খুব ভালো পরিবেশ আবার তৈরি হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, লেটস এনজয়। ওভার টু ইউ দেলোয়ার ভাই। থ্যাংক ইউ জয়। সো আজকে বেসিক্যালি আমরা যে ভ্যালু নিয়ে কথা বলবো, হচ্ছে আমাদের ওয়ান অফ আওয়ার ভ্যালুজ ইজ রেসপন্সিবিলিটি। সো parenting is part of the responsibility. This is the value we live. So before we start the session, I'd like to invite again Jia Bhai to start the poll. I want to see Jay what we think about parenting. So Jia Bhai, can you please start the poll? Sure. আমরা একটা পোল লঞ্চ করতে যাচ্ছি। আমাদের অডিয়েন্সে 17 জন আছে। এই 17 জন পোলে অংশ নেবেন। 2টা কোশ্চেন থাকবে এবং কোশ্চেনের উত্তর একটাই হবে। আপনি যেটা মনে করেন সেটাই উত্তর হবে। আমি পোল লঞ্চ করছি। একটু পরে স্ক্রিনে আপনাদের একটা পোল দেখা যাবে। আমি লঞ্চ করছি। আচ্ছা দেলোয়ার ভাই, পোলটা আমরা মনে হয় একটু পরে লঞ্চ করি। কোনো একটা টেকনিক্যাল রিজন এটা আসছে না। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে জয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সো লেট মি শেয়ার স্টোরিজ। আমি কিছুদিন আগে নিকেতন 2 নম্বর রোড দিয়ে হেঁটে বাসা আসছিলাম অফিস থেকে বের হয়ে। সো আমি দুজন ইয়াং স্কুল পড়ুয়া দুজন মেয়েকে আমার পাশ দিয়ে ক্রস করে যাচ্ছিল। সো আমি ওনাদের কনভারসেশনটা সামহাও আমার কানে আসছিল। সো একজন আরেকজনকে বললো, জানিস আমার এটা হয়েছে। তখন দ্বিতীয় জন ওকে জিজ্ঞেস করলো যে কে বলেছে? তখন ও বলে আমার মা বলেছে। তখন দ্বিতীয় জনের আনসার কি ছিল, মানে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, যে দ্বিতীয় জন বলছিল আই নো শি ইজ মেন্টাল। মানে আই ওয়াজ জাস্ট শক উইথ দ্য ফিডব্যাক ফ্রম দ্য সেকেন্ড গার্ড। সো আমি অনেক চিন্তা করেছি আসলে ইমিডিয়েটলি যে দ্বিতীয় মেয়েটা অন্য মেয়ের মাকে কেন মেন্টাল। তো আজকে যখন প্যারেন্টিং নিয়ে আমরা কথা বলবো, আমার মাথার মধ্যে সেই উদাহরণটা পপ আপ করেছে। কেন এমন হলো যে প্যারেন্টসরা তো they're the mentor, they're the friend, they're the well wisher of the kids, but কিডসরা কেন মা বাবাকে আপনার মেন্টাল, তাই না? সো রিসেন্টলি একটা স্ট্যাটিস্টিক্স এসছে এরকম যে 1000 মানুষের মধ্যে একটা সার্ভে করা হয়েছিল, সেখানে দেখা গিয়েছে যে 90% ফিমেলকে, মাদারকে জাজ করা হয় প্যারেন্টিং এর জন্য, এবং 80% বাবাকে জাজ করা হয় প্যারেন্টিং এর জন্য। তাহলে আমরা কোথায় আছি? লাইক
আমাদের ইউনো আমাদের সবার যে উইশেস, আমাদের সবার যে ডিজায়ার, যে ওয়ান্ট টু মেক আওয়ার কিডস গ্রেট, তাদের গ্রুমিংটাকে আমরা এমন ভাবে করতে চাই দ্যাট দে কুড বি দ্য বেটার ভার্সন। বাট কেন এমন হচ্ছে যে ইটস লাইক দের ইজ এ রিলেশনশিপ গ্যাপ, দিস এন্ড দ্যাট। সো আজকে আমরা এগুলো নিয়েই কথা শুনবো, এগুলো নিয়েই কথা বলবো। সো আজকে আমাদের যিনি কিনোর, হি ইজ নট এ প্রফেশনাল প্যারেন্টিং কোর্স, নাইদার হি ইজ এক্সপার্ট। সো আজকে আমাদের সাথে এখানে অনেকে আছেন যারা প্যারেন্টিং নিয়ে বিভিন্ন কোর্স করেছেন। আই এম শিওর যে আমরা অনেকেই সার্টিফাইড কোচ হতে পারি, এবং আমরা অনেকেই প্যারেন্টিং নিয়ে হয়তো অনেক পড়াশোনা করেছি। আবার আমরা অনেকেই কোনো কিছুই করিনি, প্র্যাকটিক্যালি আমরা প্যারেন্টিং করে আমাদের কিছুটা নলেজ আছে। সো আজকে আমাদের যিনি, হি ইজ এ কাইন্ড অফ practical person, competent person rather than being a coach or a certified trainer. So he is Reza Ilyas Bhai. So Reza Ilyas Bhai is a trustee board member আমাদের My Beautiful Life এর. He is a successful businessman, and at the same time he is a proud father of two sons. সো আমরা রেজা ইলিয়াস ভাইকে যতটুকু দেখেছি এবং যতটুকু জানি, উনি ওনার বাচ্চাদেরকে খুব ভালোভাবে গ্রুম করেছে। সো এবং রেজা ইলিয়াস ভাই যেটা বলে যে বিং ফাদার, আই এম ভেরি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল। আমার ছেলেরাও আমাকে খুব সাকসেসফুল মনে করে, অ্যান্ড দে আর ভেরি হ্যাপি। সো টুডে আমরা যেটা জানার চেষ্টা করবো, উইল বি ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন হিডেন অ্যাকশন যেটা রেজা ইলিয়াস ভাই নিয়েছিল। হয়তো উনি ন্যাচারালি হয়তো একজন ভালো প্যারেন্ট, অথবা উনি নিজেকে ট্রেন করেছে। সো লেটস হিয়ার ইট ফ্রম রেজা ভাই। সো রেজা ভাই, ওয়েলকাম টু দ্য সেশন। Yeah, thank you, and thank you all the আপনার ক্যামেরাটা অন করবেন রেজা ভাই, আপনাকে কি আমরা দেখতে পারবো? দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে রেজা ভাই, শিওর। থ্যাংক ইউ থ্যাংক ইউ রেজা ভাই। সো প্যারেন্টিং রেজা ভাই অনেক এমন একটা টপিক, এক একজনের জন্য এক এক রকম, এক একজন আমরা এক এক ভাবে দেখি। কান্ট্রি ওয়াইজ, কালচার ওয়াইজ, ফ্যামিলি ওয়াইজ এটা ভ্যারি করে। ডিফারেন্ট ভ্যালুজ, ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিং, ডিফারেন্ট ওয়ে অফ ওয়ার্ক। সো প্যারেন্টিং এর শেকাল লেকাল আমরা যখন বড় হয়েছি, আমাদের জন্য হয়তো রাইট প্যারেন্টিং ছিল না, আমরা এখন হয়তো ফিল করি। আমরা জানি না আমাদের বাচ্চাদেরকে আমরা রাইট প্যারেন্টিং দিচ্ছি কিনা। সো অ্যাজ এ হোল, রেজা ভাই, আপনি প্যারেন্টিং নিয়ে আমাদের সাথে যে প্যারেন্টিংটা কি, কেন দরকার, শেকাল লেকাল, এবং আপনি কিভাবে করছেন। ওভার টু ইউ রেজা ভাই। আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান, এভরি পার্টিসিপেন্ট। মাই নেম ইজ রেজা। আমাকে এর আগে বোধহয় মোরলেস সবাই ইয়েতেই দেখেছেন আপনারা। আমি বেসিক্যালি একজন বিজনেসম্যান, অ্যান্ড আই এম লার্নিং enthusiast. আমি যিশু ভাইয়ের সাথে সবসময় থাকি, এবং হি ইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড। বলতে গেলে হি ইজ মাই ব্রাদার অ্যাজ ওয়েল, বাট ফ্রম অ্যানাদার মাদার, অ্যাজ ই সেই। সো যাই হোক, আমি প্যারেন্টিংসে আমি মনে করি আমি খুব সাকসেসফুল, এবং আমি খুব প্রাউড ফিল করি আবার বাচ্চাদেরকে নিয়ে, আবার বাচ্চারাও আমাকে খুব প্রাউড ফাদার বলে। তো ইনফ্যাক্ট হোয়াট ইজ প্যারেন্টিং, যে জিনিসটা সবার আগে আমাদের জানা দরকার। কাদের মানে এভরিবডি হ্যাজ হিজ ওন ওয়ে অফ মাইন্ড এন্ড স্টাইল, বাট আমি যেটা মনে করি যে ইউজুয়ালি হোয়াট ইজ প্যারেন্টিং, প্যারেন্টিং ইজ এ প্রসেস of raising children and providing them with protection and care in order to ensure their healthy development into adulthood. আমি ইনফ্যাক্ট এই অ্যাডাল্টহুডের কথাটা একটা এজ লিমিটের মধ্যে বলছি, 1 থেকে 20 বছর পর্যন্ত, যেহেতু আমার ছেলে জাস্ট 20 হবে। তো a way of providing support and love in a way that leads to a child for their total development. Parenting involves, what I mean, meeting the children's physical, mental, emotional and social needs. এখানে আমি প্যারেন্টিংসটাকে আমি সবসময় আমি পার্সোনালি পজিটিভ ভাবে নিয়েছি। তো আমি এখানে বলি হোয়াট ইজ পজিটিভ প্যারেন্টিং অ্যান্ড হোয়াট ইজ দ্য গোল অফ পজিটিভ প্যারেন্টিং।
The primary purpose of parenting is to raise fully functional adults who can take care of themselves and make a positive contribution to the society. এই প্যারেন্টিং এর মধ্যে আরেক ধরনের প্যারেন্টিং আছে, শুধু আমরা ছেলে মেয়েদের বাবা হিসাবে একটা পরিবারের বাবা এবং সন্তান শুধু এইটার উপরে পৃথিবীর সব দিক দিয়ে যদি স্ট্যাটিস্টিক্স টানা হয় তাহলে পরে শুধু একটা পরিবার ওদের সীমাবদ্ধ না, এখানে অরফানেটেড অ্যাবান্ডেন্ট ডিস্ট্রেক্ট চিলড্রেনও প্যারেন্টিং কেয়ারটা রিসিভ করে ফ্রম নন প্যারেন্টাল ব্লাড রিলেশনের। এখানে অনেক ইয়ে আছে, পৃথিবীতে অনেক ইনস্টিটিউশন আছে এরকম, চাইল্ড কেয়ার অ্যাডাল্ট কেয়ার সেন্টার আছে, অথবা বাংলাদেশে আমাদের অতটুকু ওইভাবে এখনো ম্যাচিউর হয়ে উঠেনি। তো আমি এখানে ইয়ের মধ্যে কিছু অ্যাকশন আইটেম এবং কম্পিটেন্স তৈরি করেছি প্যারেন্টিং ওয়ার্ডটাকে নিয়ে। তো এখানে পিতে আমি দেখলাম যেটা আমার, ইনফ্যাক্ট এভরিবডি হ্যাজ ইজ ওন বেট অফ মাইন্ড অ্যান্ড স্টাইল। এখানে যাদের সন্তান আছে তারাও কিন্তু পিতামাতা এবং তাদের একটা ভিউজ আছে। আমি যেভাবে আমার সন্তানকে গড়িয়ে তুলেছি ওই উপমাটা, ওই উদাহরণটা আমি এখানে তুলে ধরতে চাই। এই কারণে আজকে সেশনে এখানে আসা, সো দ্যাট এটা যদি কারো উপকারে আসে আমি মনে হয় যে খুব একটা খারাপ হবে না। আমি যেটা করেছি, যেভাবে অ্যাকশন আইটেম এন্ড কম্পিটেন্সটাকে সাজিয়েছি, এটা কিছুটা এটার সাথে কিছু অ্যাডিং থাকতে পারে, কিন্তু এটা এমনই একটা কোর্স, এমনই একটা সেশন যেটা আমি বলবো এটা খুব মিনিমাম হলে একদিনের একটা সেশন নেওয়া যাবে, এবং যদি একটা লং টার্মে চিন্তা করা যায় তাহলে 3 দিনের কোর্সে। তো আমাকে এতে 30 মিনিটস বা 20 মিনিটসের মধ্যে শেষ করতে হবে। তো আই বেগ মাই অ্যাপোলজাইজ যদি কিছু কম হয় বা কোনো কমতি থাকে, সেটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি পিতে যেটা করেছি সেটা অ্যাকশন আইটেমের মধ্যে নিয়েছি, দ্যাট ইজ পিস। পিসটা ইনফ্যাক্ট করা হয়েছে, দেন আমি মানে 5টা পয়েন্টের মধ্যে এনেছি। মেক family members your top priority. Second, invest your time doing things with your family members together. 3, establish and maintain family rituals. 4, stay connected with children. And 5, use your words properly with the children. And 6, develop mutual respect. তো এই কতগুলো জিনিস যদি আমরা পালন করি বা আমরা যদি এই জিনিসগুলো মেনটেন করি তাহলে পরে ফ্যামিলির মধ্যে একটা পিস তৈরি হয়। আচ্ছা, নট অনলি দ্যাট, এটার মধ্যে আরো অনেক কিছু আছে। আই মিন পজিটিভ বিহেভিয়ার আছে, তারপর বাচ্চাদের আরো চয়েসের ব্যাপার আছে, ওদের চয়েস আমাদেরকে দেখতে হবে। পিস জিনিসটা এমন ভাবে তৈরি হয়, ইনফ্যাক্ট এটা সবগুলা যখন পয়েন্টস ডিসকাস করব, প্রত্যেকটা পয়েন্টস এর মধ্যে is one of the instrumental, it will be one of the instrumental factors to bring peace in children's life and parents' life. And এতে যেটা করা হয়েছে অ্যাকাউন্টেবিলিটিটা যেভাবে করা হয়েছে, develop mutual respect with your child, respect their choice, use respectful language, respect their opinion, respect their privacy, respect their individuality and personality. If you have any other suggestive approach, please participants, you can add on that later on. রেজা ভাই, হ্যাঁ, আপনি খুবই সুন্দরভাবে বলেছেন যে প্যারেন্টিং এর একটা অ্যাক্রোনিম বানিয়েছেন, পিস এন্ড নেক্সট হচ্ছে রেসপন্সিবিলিটি। তাহলে আপনি বাচ্চাদেরকে কিভাবে রেসপন্সিবল করেন আপনার বাসায়? আচ্ছা, বাচ্চাদেরকে নরমালি রেসপন্সিবিলিটি নিতে চায় না। হ্যাঁ, বাচ্চাদেরকে রেসপন্সিবিলিটি নিতে গেলে তার কিছু
রুলস আছে। সেই রুলসটা হলো ইউ হ্যাভ টু, আই মিন, গেট টু নো ইয়োর চাইল্ড, স্পেন্ড, আই মিন, রেসপন্সিবিলিটি দিতে গেলে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে you have to take their responsibility and you have to prove yourself that you are responsible to make them grow in a way that will be a positive way, so that they can understand that my father, my mother never talk bad on us, and they never try to scold and reprimand us. So এই ট্রাস্টটুকু আগে বিল্ড করতে হবে, তারপরে তারা রেসপন্সিবিলিটির মধ্যে আসতে পারবে। এই রেসপন্সিবিলিটিটা আমি অ্যাকাউন্টেবিলিটির সাথে অনেকটা মিলাই। তাদেরকে রেসপন্সিবিলিটি আমি কিভাবে দেই, যেমন একদম 1 থেকে 7 বছরের একটা বাচ্চাকে তো একটা রেসপন্সিবিলিটি দেওয়া যায় না, বাট তার উপরে গেলে যেমন রেসপন্সিবিলিটি হচ্ছে তুমি স্কুলে যাবা, স্কুলে যাওয়ার আগে তুমি ব্যাগটা গুছাবা, তোমার ব্যাগের মধ্যে যে সমস্ত বই, কলম, খাতা, যা কিছু প্রয়োজন সব তোমার ব্যাগের মধ্যে নিবা, সো দ্যাট পরের দিন ফোন করে মিস যেন ফোন করে আমাকে না বলে বা তোমার আম্মাকে না বলে যে আপনার ছেলে তো আজকে এই খাতাটা আনেনি, হোমওয়ার্ক করেনি অথবা বইটা আনেনি, যার জন্য ওর লার্নিংটা আজকে ভালো মতো হয়নি, ওটা আপনার ডবল রিইনফোর্সমেন্ট করতে হবে। তো এটা একটা রেসপন্সিবিলিটি তাকে দিয়ে দেওয়া হলো যে তোমার জিনিসটা যেহেতু তুমি গুছাওনি, তোমার মিস এটা একটা কমপ্লেন করেছে, এই কমপ্লেনটা যাতে আর না আসে, সুতরাং ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি, ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইট। তখন তারা জিনিসটা বুঝে যায় যে ইয়েস, থ্যাংক দিস ইউ ইজ রেজা ইউর ভাই। রেসপন্সিবিলিটি। Please তো correct. এটা একটা জাস্ট একটা উদাহরণ আর কি, আরো অনেক উদাহরণ আছে, তো যেহেতু আরো কিছু পয়েন্টস আছে শেষ করা যাবে না, এই জন্য আমি একটু অন্যভাবে চাই। Then involve yourself into children's education, communicate their teachers, assist in their homework, and recognize and acknowledge your children's academic achievement, whatever. আমরা সাধারণত করি কি, শুরু থেকেই অনেক বাবা মা আছে যে একটাতে সি পেলো, একটাতে ডি পেলো, একটাতে বি পেলো, একটাতে এ পেলো, কিন্তু যখন যখন সেটাতে ডি পেলো তার জন্য তাদেরকে খুব বকা দিল। এখন কিন্তু অনেক আছে পরিবারে, আমি দেখেছি, আপনারা হয়তো জানেন, বাট দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু গ্রো চিলড্রেন পজিটিভলি। সো রাদার তাকে বুঝাতে হবে যে এখন তুমি ডি পেয়েছো, এখন তুমি সি পেয়েছো, আর একটু তুমি যদি সিনসিয়ারলি পড়ো তাহলে তুমি কিন্তু আরো ভালো করতে পারবে। এই জিনিসটা তাদের মনের মধ্যে কিন্তু রয়ে যাবে যে দিস ইজ রাইট, আম্মু তো এটার জন্য আমাকে বকা দেয়নি, রাদার আমাকে বুঝিয়েছে তুমি যদি এটা করতে পারো তাহলে তুমি ভালো রেজাল্ট করবা। Then talk your children each day about school activities, what being studied, and any interesting events কিছু করেছো কিনা, মানে ওরা আবার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর ব্যাপারে বাবা মারা যদি একটু এনকারেজ করে তাতে খুব খুশি হয়, শুধু নট টু স্টিক টু স্টাডি। এটা অনেক ফ্যামিলিতে আমি দেখেছি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তারা ওইটাকে মনে করে যে আমার বাচ্চারা লেটার অন পড়াশোনা না করে হয়তো ডিরেল হয়ে যাবে, ইনফ্যাক্ট দিস ইজ রং। সেটা আমি আমার বাচ্চাটিকে দিয়ে দেখেছি। ওইভাবে বোঝানো হয়েছে তুমি এই এক্সট্রা কারিকুলামের সময় মানে ব্যয় করছো, কিন্তু তোমার প্রায়োরিটি কিন্তু থাকবে তোমার বুকিশ নলেজে, এবং প্রায়োরিটি থাকবে তোমাকে ভালো গ্রেড পাওয়াতে। অন টপ অফ দ্যাট, ইফ ইউ রেজা ওয়ান্ট ভাই, টু অ্যাচিভ দ্যাট ইজ ফাইন। হ্যাঁ, রেজা ভাই, আপনি তাহলে প্যারেন্টিং এর জন্য যে অ্যাকাউন্টটা বানিয়েছেন, পি দিয়ে আপনি বলছেন পিস, এ ফর অ্যাকাউন্টেবিলিটি, আর ফর রেসপন্সিবিলিটি আর রেসপেক্ট। রেসপন্সিবিলিটি। ওকে ওকে। আচ্ছা, তো রেসপেক্টের ব্যাপারটা, এটা ইউ হ্যাভ টু teach morals and values as well, honesty, respect, compassion, patience, forgiveness, generosity, এই জিনিসগুলো আগে তাকে শেখাতে হবে। এর আগে যে কথাটা বললাম যে রেসপেক্ট দেয়ার চয়েস, রেসপেক্ট ল্যাঙ্গুয়েজ, রেসপেক্ট দেয়ার ওপিনিয়ন, রেসপেক্ট দেয়ার প্রাইভেসি, এইগুলা যখন আমরা বিইং এ ফাদার এন্ড মাদার বাচ্চাদের কাছে এটা শো করব, তখন কিন্তু বাচ্চারাও ওই জিনিসটা শো করবে, কারণ তাদের কাছে তারা তো এই জিনিসটা পেয়ে অভ্যস্ত। যে জিনিসটা বাবা মার থেকে শিখে তারা কিন্তু ওটাকে মানে ভালো মতোই শিখে, এবং যখন বাইরে যে জিনিসটা শিখে ওই শেখার মধ্যে মানে আমরা যদি কোনো ভুল পাই তাহলে কিন্তু আমরা জিনিসটা বাচ্চাদেরকে বলে দিই।
যে এই জিনিসটা তোমার ভুল, তুমি এটা চিন্তা করে দেখো, বাট আই নেভার ফোর্সড যে তোমাকে ইউ ডোন্ট হ্যাভ টু, ডোন্ট ডু বলে আমি সাধারণত ওদেরকে কখনো স্কোল্ডিং করিনি, কোনো রেপ্রিমেন্ট করিনি, আমি কোনো বকাঝকাও দিইনি, রাদার আমি তাদেরকে বুঝিয়েছি, এবং ওরা বুঝেছে। অ্যান্ড আদার পয়েন্টস তার মানে ছিল যে ভাই আপনি যেটা বলছেন যে প্যারেন্টস এন্ড কিডসদের মধ্যে একটা রেসপেক্টফুল রিলেশনশিপ বিল্ড করা দরকার। অ্যাবসলিউটলি এবং আরেকটা ব্যাপার আছে, গেট টু নো ইয়োর চাইল্ড, হাউ spend your quality time together, appreciate your child when possible, ask probing question, if they need payoff, and tell them always to make quality work, and Okay. also tell them quality is not an option, it must for survival. এই জিনিসটা তাদের মনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। দেন আমি পরে আসি, আপনাকে আমরা পার্শিয়ালি দেখতে পাচ্ছি, যে ক্যামেরাটা একটু ঠিক করে নেবেন। ইয়েস, আচ্ছা দিস লুকস বেটার। এরপরে আসি, সেটা হচ্ছে ইতে হচ্ছে এমপ্যাথি। As we all know that empathy is the ability to understand another person, thoughts and feeling in a situation from their point of view rather than your own. আমি এই এমপ্যাথিটা আমি আমার বাচ্চাকে ওদের মধ্যে ইনকর্পোরেট করেছি। এটা যেমন তাদেরকে কোরআন শরীফ আমি খতম দেওয়া করিয়েছি, এবং গড ফেয়ার, যেটা গড ফেয়ারটা ওদের মধ্যে আমি ছোটবেলা থেকে ঢুকিয়ে দিয়েছি। বলে দেখো, আমরা কিন্তু তুমি বাইরে কি করছো, কাকে বকাচ্ছো, কার সাথে দুষ্টামি করছো, এটা কিন্তু আমি দেখছি না, বাট উপরে কিন্তু গড কিন্তু ওয়াচিং ইউ, জাস্ট রিমেম্বার সামথিং অ্যাভাব ইউর হেড। এই জিনিসটা ওরা ছোটবেলা থেকে নার্চার করেছে, এবং আই এম গেটিং ভেরি গুড রেজাল্ট। এবং একটা দিই, জাস্ট একটা এমপ্যাথির একটা উদাহরণ দিই। যেমন এমপ্যাথিটা কিভাবে, লেটস সে ওর একটা হাউস টিউটর আছে অনেক ছোটবেলা থেকে, মানে হি ইজ এ ভেরি নাইস পারসন, মানে খুব ভালো মতো তাকে পড়ায়। তো তার প্রাইভেট টিউটর 3-4টে নষ্ট হয়ে গেছে, মানে পাইনি, কেউ দেশের বাইরে চলে গেছে, কেউ হয়তো ট্রান্সফার হয়ে গেছে, কোনো কারণে হয়নি। তো আমার বড় ছেলেটা যেটা করেছে, তার জন্য, টিচারের জন্য ডিফারেন্ট প্লেসে হোম টিউটরিং কিভাবে করে টিচারকে একটু রিপ্লেসমেন্ট করা যায়, তাকে টিচারকে কিভাবে ডিপ্লয় করা যায় ওখানে, ও ডিফারেন্ট স্টুডেন্টের সাথে কথা বলেছে, দেখো উই আর ভেরি হ্যাপি উইথ দ্য টিচার, তো তুমি ইচ্ছা করলে তোমরা কিন্তু রাখতে পারো। সেই টিচারকে ও 2-3টা ফ্যামিলির মধ্যে পাঠিয়েছে এবং স্টার্টেড টিচিং। তো এই যে একটা মানে ফিলিং টু দ্য, আই মিন টু দিয়ার টিচার বলে বলছি না, মানে ফিলিং টু দ্য পিপল, এই জিনিসটা তাদের মধ্যে ইনকর্পোরেট করতে। হি আন্ডারস্টুড, মানে মাই son understood that what is the problem is going to happen in the next month for their livelihood without enough money. সো তাদেরকে টিচারটাকে সে ডিপ্লয় করে দিয়েছে। সো এই যে এমপ্যাথেটিক একটা অ্যাটিটিউড, এটা আমার মনে হয় প্রত্যেকটা প্যারেন্টসের, এটা তাদের বাচ্চাদেরকে যদি এই ইনপুটসটা দেয়, আমার মনে হয় বাচ্চারা একটা পজিটিভ প্যারেন্টিং ছোঁয়াটা পাবে। আর তারপরে এটা আরেকটা উদাহরণ হচ্ছে, আমি একদিন পার্ক থেকে আসছিলাম আমার ফ্যামিলিকে নিয়ে, তারপর একটা জাস্ট গরিব মানুষ আসলো, একটা বেগার। তো আমার কাছে খুচরো টাকা যেটা ছিল সেটা দিলাম, লাইক 40-50 টাকা তো ছিল। তো বললো যে ছেলেটা, বাবা দিস উইল নট বি ইনাফ, তোমার কাছে যদি ইফ ইউ হ্যাভ সামথিং তাহলে তুমি দিয়ে দাও। তো আমি বললাম, এটা কি এমপ্যাথি না সিম্প্যাথি? তো বললো, তুমি যেটাই মনে করো, বাট এটা এমপ্যাথি মনে করতে পারো, বাট এমপ্যাথি যদি মনে করো তাহলে পরে ইফ ইউ আর বেগার টুডে, তোমার যদি আজকে এই অবস্থা যদি আল্লাহ যদি ইয়ে করতো, দেন তুমি কি করতো? তোমাকে টাকাও বেশি দিলে তুমি খুশি হতো না, বা তোমার পারপাস নিডসটা তুমি ফুলফিল হতো না? তখন আমি চিন্তা করলাম যে না, হি আন্ডারস্টুড বিটুইন সিম্প্যাথি এন্ড এমপ্যাথি। এনিওয়ে, we have 10 more minutes to go. ওকে, 10 more minutes এর মধ্যে আমার মনে হয় হয়ে যাবে। তারপরে আমি এনে রেখেছি নার্চারিং, নারিশমেন্ট এন্ড নার্চারিং। নার্চার যে জিনিসটা আমরা বুঝি, নার্চারিং ইজ দ্য অ্যাক্ট অফ encouraging, nourishing, care
for protection, giving emotional support while they are growing is an example of nurturing. তো তার সাথে মানে এই যে নার্চারিংটা মানে it's a very important thing for the parents to as far as taking care is concerned. This is very important একটা ইস্যু নার্চারিংটা। টিতে আসি আমি। টিতে হচ্ছে ট্রাস্ট ওর্দিনেস, যেটা আমাদের ভ্যালুজ এর মধ্যে আছে। ট্রাস্ট ওর্দিনেস আমি যেটা ফিল করি যেটা ইজ দ্য কোয়ালিটি অফ এ পারসন or things that inspires reliability. A person can be known for trustworthiness in keeping promise with others. Being reliable or doing what you say you will do. এটা হচ্ছে তার মানে trustworthiness. হচ্ছে বেড়ে যাবে, আপনি বলতে চাচ্ছেন যে ট্রাস্টওয়ার্দি হওয়ার জন্য আপনি নিজে একটা এক্সাম্পল ক্রিয়েট করছেন আপনার বাচ্চাদের জন্য, সো দ্যাট হ্যাঁ, মানে ট্রাস্টওয়ার্দিতে জিনিসটা হচ্ছে আমি যদি কয়টা পয়েন্টস তৈরি করেছি ছোট করে এক লাইনে বলা যেতে পারে। ট্রাস্টওয়ার্দিনেসের একটা পয়েন্ট হচ্ছে being reliable or doing what you say you will do. মানে that is one kind of promise আর কি। Then it comes doing right thing right when it is not the easy choice, একটু চ্যালেঞ্জিং এর ব্যাপার আছে। এটা একটা সাকসেসফুল আমি বলতে পারি। তারপরে নাম্বার 3 হচ্ছে being loyal to friends and family. I mean children's friend, father's friend and the family. Then being honest in all circumstances and not deceiving and telling lies. এই 5টা পয়েন্ট যদি আমরা নার্চার করি তাহলে ডেফিনেটলি আমরা ট্রাস্টওয়ার্দি জিনিসটা খুঁজে পাবো। এবং আমার বাচ্চার মধ্যেও কিন্তু আমি এই জিনিসটা পেয়েছি। মানে ওরা যেটা বলে উইল ডু, ওরা কিন্তু করে। এটা কিন্তু একটা সবচেয়ে বড় একটা হ্যাপিনেসের বিষয়। ইউজুয়ালি they don't tell lie, but they try to hide something. They understand what is hiding and what is lying. So হাইডিংটা করে তখনই যখন একটা জিনিস সে পারে না বা হয়তো বললে একটু ভয় পেতে পারে। তো তার মানে হচ্ছে কি রেজা ভাই, তার মানে হচ্ছে যে বাচ্চাদেরকে ভুল করার জন্য আমাদের অ্যালাউ করতে হবে যে ইউ মেক মিস্টেকস এন্ড লার্ন। ইয়েস, if you make mistake, এটা বলা আছে না, if you make mistake please tell us that I made a mistake, then it will never be repeating. So এই জিনিসটা তারা বুঝেছে। তারপরে হোয়াট ইজ হাইড এন্ড হোয়াট ইজ লাইস তারা বুঝেছে। ইউজুয়ালি দে ডোন্ট লাই। তারপরে আসছি টি এর পরে আসছে আইতে আমি ইচ্ছা করে দুটো পয়েন্ট রেখেছি। একটা হচ্ছে ইন্টিগ্রিটিটা খুব ইম্পর্টেন্ট। ইট ইজ দ্য প্র্যাকটিস অফ বিং অনেস্ট and showing a constant strong moral and ethical principle and values. এখানে এই ইন্টিগ্রিটির সাথে আমি যদি একটা জিনিস যোগ করি, সেটা যদি বলি যে ফ্যামিলি ইন্টিগ্রিটি, তাহলে পরে ইটস মিনিং দ্যাট ইটস ডিজায়ারেবল ইন এ ওয়ে দ্যাট the more integrity you have as a parent and the more your kids will appreciate your leadership in their lives. মানে তুমি যতটুকু লিডারশিপ শো করবা, তুমি যতটুকু ইন্টিগ্রিটি ফ্যামিলির মধ্যে শো করবা, ততটুকু তুমি তোমার বাচ্চা থেকে পাবা। এটা আমি পেয়েছি। সো আমাকে বলে যে সুপার ড্যাড, আমিও বলি সুপার সান। আর একটা জিনিস হচ্ছে এখানে আমি আইতে আর একটা অ্যাড করেছি ইন্টারডিপেন্ডেন্স। তো as you all know that interdependence is a act of simply two or more people working together on a common activity or towards a common goal. But interdependent behavior among family is like একটা মানে মাদার মিল তৈরি করছে, ছেলে অথবা মেয়ে ওখানে গিয়ে আম্মাকে সাহায্য করছে। সো ব্রাদারের খাবার একটা ভাই বা বোনের প্লেটে খাবার কম পড়েছে, আরেকজন একটা মাছের টুকরা তুলে দিচ্ছে।
সো হয়তো বাড়িতে 5 জন মেম্বার আছে, 4টে ডিম আছে, একটা শেয়ার করে খেলো। ভাই মানে আমার ছেলেরা যেটা করে সেটা হচ্ছে হয়তো ইয়েতে যাচ্ছে, একজন পড়াতে ব্যস্ত আর একজন আমরা একটা পার্টিতে যাব, দেখা যাচ্ছে ওর ভাইয়ের পাঞ্জাবিটি ইস্ত্রি করা নাই, ও আবার কিন্তু পাঞ্জাবিটি নিয়ে ইস্ত্রি করে দিল। সো দিস কাইন্ড অফ অ্যাটিটিউড আই মিন শুড বি ফলোড ইন এ ফ্যামিলি। পজিটিভ প্যারেন্টিং এর একটা ভালো পার্ট বলে আমি মনে করি। তারপরে আসছে নেচার। The nature is the, I mean, act of understanding plants, animals, the landscape, and the other features of the Reza bhai, nature. we have 2 more minutes. Okay, acknowledgement. I mean, no, sorry, knowledge about the universe, Mother Nature's creation of things. So, যেমন আমার ছেলে মাছ পালে, মাছ কিভাবে ডিম পাড়ে সেটা সে এই প্রসেসটা সে মেনটেন করে, সে মাছ পালে। তারপরে সে একটা ক্যাটি পালে। তো এই কিছু কান্ট্রি সাইডে নিয়ে যাওয়ায় গাছ সম্পর্কে বর্ণনা করে তাদেরকে বলা হয়। সো এই যে বিড়ালটাকে যে আদর করে বা তার খাবারটা তৈরি করে, সেটাও একটা আমি মনে করি যে এটা নেচারের একটা পার্ট। তো মোটামুটি এইগুলা দিয়ে আমি খুব আমার ফ্যামিলিতে আমি মনে করি যে আমি প্রাউড ফিল করি আমার বাচ্চাদেরকে দিয়ে। লাস্ট বাট নট লিস্ট আমি একটা জিনিস বলবো, আমার যতগুলো পয়েন্টস বললাম সবগুলো কিন্তু আমরা ফ্যামিলিতে মেনটেন করি। বাচ্চারাও হয়তো একটু ভুল ত্রুটি করলেও তাতে কোনো সমস্যা হয় না, আবার বুঝে যায়। আমি তাদেরকে পড়াশোনাতে খুব হেল্প করেছি, তাদেরকে কোয়ালিটি টাইম দিয়েছি, তাতে হয়েছে কি ওরা খুব ভালো রেজাল্ট করেছে, প্রত্যেকটা সাবজেক্টে এ পেয়েছে এবং একাডেমিক অ্যাচিভমেন্টটা খুব হাই, তাদের ড্রিমও খুব হাই। অ্যান্ড রেস্ট ইউনো the thing depends on God. And that's it from my side. And if you have anything, please continue. Thank you, Reza bhai. Very well said. আপনি লাস্ট জিটা হয়তো আপনি Oh, বলতে acha. Yes, sure. আপনি I'm শেয়ার sorry. করেছিলেন Sure. Yes. গ্র্যাটিটিউড। Gratitude. Yes. Gratitude-টা it's এমনই একটা আমি শব্দ, এবং এইটার মানে গ্র্যাটিটিউডের মিনিংটা অনেক বড় ইনফ্যাক্ট। মানে এটার ডেপথ অফ মিনিং ইজ সো ডিপ। তো গ্র্যাটিটিউডটা আমার বাচ্চাদেরকে আমি শিখিয়েছি এবং আমারও গ্র্যাটিটিউড জার্নালিং করছে। হ্যাঁ, গ্র্যাটিটিউড জার্নালিং করছে। স্পেশালি কোনো কারো কাজ, তার যদি কেউ তাকে যদি থ্যাঙ্কস দেয়, তার যদি কেউ কোনো কাজ করে দেয়, তাকে কেউ ফেভার করে, চুপ থাকে না, তার গ্র্যাটিটিউডটা শো করে। এবং তাকে যদি কেউ হেল্প করে এডুকেশনে, কোনো ফ্রেন্ডস অ্যাটলিস্ট তার বাসায় যে একটু যায় থ্যাঙ্কস দেওয়ার জন্য, একটু হাতে কিছু চকলেট নিয়ে গেল, এবং ওইগুলো সব আমার থেকে শিখেছে। কারণ ছোটবেলায় আমার আম্মা আমাকে শিখিয়েছে যে কোনো বাড়িতে গেলে যেখানেই হোক খালি হাতে যাবা না। তো ওই জিনিসটা ওরা পেয়েছে, মানে যেখানেই যায় কখনো খালি হাতে যায় না, হাতে কিছু নিয়ে যায়। এবং সে গ্র্যাটিটিউড ফিলিংটা আমি তাদের মধ্যে দেখেছি। প্রবাবলি এটা আমাদের থেকে পেয়েছে, যাই হোক এটা আমি আমার বাবা মা থেকে পেয়েছি। তো তারা জার্নালিং করে। সো ওভারঅল এই পয়েন্টস নিয়ে ডিসকাশন করার পর আমিও খুব হ্যাপি। আমি জানি না আপনাদের কেমন ভালো লেগেছে, বাট আই এম ভেরি হ্যাপি উইথ মাই চিলড্রেন। তারা আমার কথা যেটা বলি সেটা শুনে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। থ্যাংক ইউ রেজা ভাই। সো আপনি খুব চমৎকারভাবে প্যারেন্টিং এর জন্য একটা অ্যাক্রোনিম রেডি করেছেন, লাইক পিস, অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি, দেন হচ্ছে রেসপন্সিবিলিটি, এমপ্যাথি, নার্চারিং, ট্রাস্টওয়ার্দিনেস, ইন্টিগ্রিটি, নেচার এন্ড গ্র্যাটিটিউড। তার মানে হচ্ছে আপনি একটা সেট অফ ভ্যালুজ এর কথা বলছেন, যে প্যারেন্টিং এর মধ্যে সেট অফ ভ্যালুজ যদি আমরা আমাদের ফ্যামিলি এবং আমাদের ডে টু ডে লাইফে আমরা এই কম্পিটেন্সি গুলো নিজেদের মধ্যে এমবেড করতে পারি, দেন আমরা সেই এক্সপেক্টেড লেভেল অফ প্যারেন্টিং আউটকামটা আমরা সেখানে দেখতে পাবো। সো থ্যাংক ইউ রেজা ভাই। সো আমরা আমাদের কিনোট কাছ থেকে এবার আমরা আমাদের অডিয়েন্সের কাছে চলে যাই। সো আমাদের অডিয়েন্সরা, আই নো যে উই হ্যাভ ফিউ পার্টিসিপেন্টস যারা সার্টিফাইড প্যারেন্টিং কোচ বা বিভিন্ন শর্ট কোর্স করেছেন,
So we'd like to hear from few of you. আমি এখানে সুমাইয়া ফারজানা, জাস্ট আমি যতটুকু জানি শি ইজ এ সার্টিফাইড প্যারেন্টিং কোচ। আপু শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো আপনি এতক্ষণ যেটা শুনেছেন একজন ন্যাচারাল ফাদার, যিনি প্যারেন্টিংটা ন্যাচারালি করছেন, সো ওনার কাছ থেকে শুনেছেন। সো আমরা এখন এই সার্টিফাইড পারসনের কাছ থেকে শুনতে যাচ্ছি। আই উড লাইক টু গিভ ইউ 3 মিনিটস। আপনি 3 মিনিটসে আমাদের জন্য যদি কিছু শেয়ার করেন। থ্যাংক ইউ সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে রমজান মাসে তো আমি চেষ্টা করি সবগুলোতেই থাকার, তবুও এই রোজার মধ্যে অনেকগুলোতে গ্যাপ পড়েছে, সেজন্য দুঃখিত সবার কাছেই। আর আমার খুব ভালো লাগছিল যে রেজা ভাইয়ের কথাগুলো শুনে। উনি অনেক কিছু বলেছেন। এখানে আসলে আমার এখানে যারা আছেন সবাই হচ্ছে অনেক ভালো আমার থেকে জানেন এবং বোঝেন। সেক্ষেত্রে আমি যাই বলি না কেন, আমার কাছে মনে হচ্ছে যে আমি কি বলবো এতগুলো গুণী মানুষের মাঝখানে। তবে যতটুকু পয়েন্ট আমার কাছে ভালো লেগেছে, রেজা ভাইয়ের যে খুব সুন্দর উনি প্যারেন্টিংটাকে পুরো ইলাবোরেশন করে ভাগ ভাগ করে দেখিয়েছেন। যে পি দিয়ে পিচ অ্যাকাউন্টেবিলিটি, আমরা যে ভ্যালু গুলো নিয়ে কাজ করছি সেই ভ্যালু গুলোর প্রত্যেকটাই মোটামুটি চলে আসছে, যেটা দেখতে পাচ্ছি। এবং তার সাথে আমি একটু অ্যাড করি, আমরা যারা সার্টিফাইড প্যারেন্টিং কোচ, এখানে আমার সাথে আরো অনেক ভাইয়ারা আছেন, এখানে আপুরা আছেন। মূল যে বিষয়টা আমরা বলি যে আমরা এখন অনেক উদ্বিগ্ন এই প্যারেন্টিং বিষয়টা নিয়ে, এবং আমরা সবাই হচ্ছে এক বাবা, মানে এই এত বড় হয়েছি বিভিন্ন পরিবেশ থেকে, বিভিন্ন ফ্যামিলি থেকে বিভিন্ন ভ্যালু আমরা নিজেদের মধ্যে অ্যাড করেছি, কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে এখন খুব বেশি কনসাস, যার কারণে হয়তোবা অনেক কিছু আমরা করে থাকি যেটা আসলে করা উচিত না, কিন্তু আমরা করে থাকছি জেনে হোক না জেনে হোক। ওইখানে কিছুটা কাজ করা উচিত বলে আমি মনে করি, এবং আমরা সেটার জন্যই কিছু কাজ করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। এবং মূলত আমার কয়েকটা পয়েন্টের মধ্যে যে আমরা বাচ্চাদেরকে নিয়ে যে বিষয়টা খুব বেশি উদ্বিগ্ন থাকি ভ্যালু ক্রিয়েট করার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে প্রথমে আমরা না করি এবং তাদের যে নিজস্বতা থাকে সেই নিজস্বতাটাকে নষ্ট করে দিই। প্রথম যে ভুলটা আমরা করি, প্রথমে না দিয়ে শুরু করি, তাকে Yes. কারেক্ট মানে যেটা করি যে কারেকশন করে দিতে চাই, কিন্তু তার আগে আমার যেটা জানা উচিত যে কারেকশন করার আগে অবশ্যই আমার তার সাথে কানেক্ট করা উচিত। এই জায়গাটাতে আমরা সবচেয়ে বড় ভুল করি, এবং এই ভুলটা যদি আমরা একটু খেয়াল করি আর কি, যে সতর্ক থাকি, তাহলে কিন্তু এই ভুলটা হয় না। বাবা মারা কখনো ইচ্ছা করে কোনো কিছু করেন না, কিন্তু আমরা যদি একটু সচেতন থাকি তাহলে এই জায়গাটাই দেখা যায় যে বাচ্চারা আমাদের কাছ থেকে আরো ভালো কিছু নিতে পারে। ওইটাই যে কানেক্ট বিফোর কারেকশন, এটা একটা বড় বিষয়। আরেকটা হচ্ছে যে প্রত্যেকটা বাচ্চার সাহস নিয়ে জন্মগ্রহণ করে, খুব সাহস, অদম্য সাহস এবং এনার্জি প্লাস হচ্ছে ক্রিয়েটিভিটি, এই তিনটা জায়গাতে আমরা তাদেরকে নষ্ট করে দিই। মানে আমি একজন টিচার হিসেবে প্লাস প্যারেন্টস হিসেবে প্লাস আমার গত দীর্ঘ জীবনের হচ্ছে আশপাশে একটা বড় ফ্যামিলিতে বড় হয়ে বেড়ে ওঠা, সবকিছু মিলে যে বিষয়গুলো আমি দেখেছি যে এই তিনটা বিষয়কে নষ্ট করে দেওয়া হয় একদম গোড়া থেকে। এবং আমি ইদানিং তো আরো বেশি যেটা হয় যে আমি যেহেতু টিচিং আছি এবং সেকেন্ডারি লেভেলে আছি, টিনেজ পিরিয়ডটাকে আমি হ্যান্ডেল করি খুব বেশি, যার কারণে এই সময় যে সময়টা বাচ্চাদের মধ্যে সবচেয়ে বেশি ক্রিয়েটিভিটি শো করার জায়গা থাকে সেই জায়গাটা নষ্ট করে দেওয়া হচ্ছে। কিন্তু ওই জায়গাটাতে একটু যদি সতর্ক থাকি আমরা, একটু যদি প্যারেন্টসরা এবং টিচাররা এবং আশপাশের মানুষরা সতর্ক থাকি, তাহলে দেখা যায় যে এই সাহস নিয়ে প্রত্যেকটা বাচ্চা অনেক এমন কিছু করে ফেলতে পারে যেটা আসলে আদৌ আমরা করতে পারি না। ওই জায়গাটাকে বাধা দেওয়া হচ্ছে, আমরা চেষ্টা করলে ওই জায়গাটাকে একটু অনেক ভালোভাবে এগিয়ে দিতে পারি। আরেকটা বিষয় থাকে যে সতর্কতা, এটা একটু শেখাতে হয়, মানে সাহসের সাথে সতর্কতা, যে এই জায়গাগুলোতে যেটা রেজা ভাই অলরেডি আলাপ করে গিয়েছেন। আর একটা জিনিস সততা, এই তিনটা যে বিষয় আছে, সাহস, সতর্কতা এবং সততা, এই জিনিসগুলো একটু মাথায় রাখলে ভালো হয় আর কি। আরো অনেক কিছু আসলে বলার আছে, সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে আমি এখানেই শেষ করতে যাচ্ছি। জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া। আপনি ভালোই বলেছেন যে বাচ্চাদের সাথে কানেক্ট করা, ওদের কথাগুলোকে ভ্যালিডেট করা এবং মানে জয়েন্টলি একটা ওয়ে ফরওয়ার্ড সেট করা, রাদার দেন ওদেরকে কোনো কিছু চাপিয়ে দেয়া।
থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা আমাদের আসলে সময়ের একবারে শেষ দিকে চলে আসছি। আমরা আমাদের কয়েকজন অডিয়েন্সের কাছ থেকে শুনতে চাচ্ছি 1 মিনিট করে কেউ যদি শেয়ার করতে চান। এনিওয়ান ওয়ান্টস টু শেয়ার? Sure, please. সুমাইয়া আপুর Please. সাথে। জি। আমরা নরমালি কি করি, নরমালি দেখা যায় যে আমরা কোনো বাচ্চাকে বা যাদেরকে আমরা গাইডলাইন দিচ্ছি তাদেরকে আমরা একটা টাইটেলের আন্ডারে নিয়ে আসি। সাপোজ কাউকে বলি যে ইজ ইন্টেলিজেন্ট, বা বলি যে স্লো, অথবা বলি যে খুব ছটপটে, ওরকম করে বলি, বা এগুলা আর কি টাইটেলিং করা। কিছু কিছু আমরা পজিটিভলি বলি, কিন্তু ওগুলা যদি অতিরিক্ত বলা হয়, সাপোজ ইন্টেলিজেন্ট যদি অতিরিক্ত ভাবে বলা হয়, তাহলে তাদের মধ্যে অহংকারটা চলে আসে, বাচ্চাদের মধ্যে এক ধরনের অহংকার গ্রো করে। আমি তো ইন্টেলিজেন্ট, আমি সবই করতে পারি, মানে তার কাছে কোনো কিছুই আর ওরকম লাগে না। একটা সময় দেখা যায় সে কিন্তু কোনো কিছু আর সেভাবে নেয় না, সে মনে করে যে আমার জন্য তো সবই সহজ, আমি তো পারবই, সে আর কোনো কিছু ওভাবে সিরিয়াসলি নেয় না। এইটাও তাদের জন্য খারাপ। আরেকটা হচ্ছে স্লো, যদি আমরা বলি কোনো বাচ্চাকে যদি স্লো টাইটেল আপ করি, তাহলে দেখা যায় যে ওই বাচ্চাটা স্লো শুনতে শুনতে একটা সময় সে সত্যিকারই স্লো হয়ে যায়। এটাও খুব খারাপ। হ্যাঁ, একটা পুয়ার রেজিলিয়েন্স তৈরি হয়, একটা অ্যান্টিসোশ্যাল বিহেভিয়ার তৈরি হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেগেটিভ একটা কথা শুনতে শুনতে সে ওই নেগেটিভটাই ধরে নেয় যে আমি তো এটা ব্যাড প্যারেন্টিং এর আন্ডারে পড়েছিল, আমি সময় পাইনি দেখে বলিনি, বাট মানে আপনার কথাগুলো খুব খুব ভালো লেগেছে। এটা পয়েন্টস গুলো নোট করা খুবই জরুরি। ইটস ভেরি গুড। থ্যাংক ইউ রেজা ভাই। তো শিরিন আপু, আপনি যেটা বলছিলেন যে মানে আমরা বাচ্চাদেরকে যে টাইটেলিং গুলো দিচ্ছি, রাদার দেন উই শুড বি গিভিং কনস্ট্রাকটিভ ফিডব্যাক, যে তারা যখন ভালো করছে মন্দ করছে একটা কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিয়ে তাদেরকে এগিয়ে নেয়। অবশ্যই যদি কারোর উইকনেস থেকে থাকে, সাপোজ এই যে স্লো এর কথা বললাম, যদি স্লো থেকে থাকে, সেটা আমার জন্য জাস্ট আমি ধরে দেখে নিলাম যে হ্যাঁ বাচ্চাটা স্লো, কিন্তু এটা আমার জন্য চ্যালেঞ্জ হবে বা প্যারেন্টের জন্য চ্যালেঞ্জ হবে যে তাকে স্লো থেকে ভালো কিভাবে আনা যায়, টেনে কিভাবে ভালো দিকে নিয়ে আসা যায়, সেটা আমার জন্য বা প্যারেন্টের জন্য একটা চ্যালেঞ্জ। ওভাবে করে নিয়ে আসা বাচ্চার জন্য আর কি, বাচ্চাটাকে হেল্প করা উচিত। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ শিরিন আপু। সো আমাদের আর কেউ শেয়ার করতে চাচ্ছেন? এনিওয়ান ওয়ান্টস টু শেয়ার? সরি, যারা কথা বলছেন না কাইন্ডলি একটু মিউট করে রাখুন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের শাফি ভাই যেটা বলছেন যে আমাদের রোল মডেলিং করা দরকার। উই শুড বি কাইন্ড অফ leading by creating examples rather than giving more of should statement. Thank you, Shafi ভাই। কে একজন বলছিলেন? আমি কি একটু জাস্ট এক্সপেরিয়েন্স শেয়ার করি? জি ফেরদৌস ভাই, আপনার জন্য 1.5 মিনিট। 1.5 মিনিট, ওকে। এবার আমাদের গ্রামে গেলাম, আমার প্রতিবেশী আমার বৌদি হয়, আমি আমাদের থেকে অনেক সিনিয়র, উনি ওনার বড় ছেলের 2 বাচ্চাকে নিয়ে এসছে। বড়টা হচ্ছে মেয়ে, সে একটু বড়, মানে 5-6 হবে, আর ছোটটা ছেলে রিসেন্টলি মনে হয় কয়েক মাস বয়স হচ্ছে। দুইজনের গায়ের রঙের মধ্যে একটু পার্থক্য আছে। তা আমার বৌদি বারবার বলছে যে ও না একটু কালো, ছেলেটা কিন্তু সুন্দর হয়েছে। তাই এটা কয়েকবার শোনার পরে আমি ছিলাম, আমার বোন ছিল, আমরা তখন বৌদিকে বললাম যে বৌদি, এই কথাটা ওর সামনে আর কখনো এইভাবে বলবেন না, যে ও বড় হবেই ওর মধ্যে একটা হীনমন্যতা গ্রো করবে যে আমি মনে হয় কালো, আমি দেখতে ভালো না। এই যে আপনারা বলা শুরু করছেন, ওর এই বয়স থেকে 4 বছর না 4.5 বছর বয়স, যাই হোক 4-5, এইটা ভবিষ্যতে ওর জন্য একটু সমস্যা হবে। ও মনের থেকে সবসময় নিজেকে অন্যের থেকে ইনফেরিয়র মনে করবে। তো বৌদি বললো না আমি তো বুঝতে পেরেছি, সে তাকে মানে বললাম। তো এই ধরনের থিঙ্কিং লেভেল থেকেও কিন্তু আমাদের সরে আসা দরকার। কাউকে ওই ছোটবেলা থেকে একটা বলতে বলতে তার মধ্যে ওই জিনিসটা কিন্তু বিল্ট ইন হয়ে যায়, তখন সে তার থেকে বেরোতে পারে না। এটা যখন বড় হয় তার ভিতরে ওই ফ্রাস্ট্রেশনটা কিন্তু থেকে যায়, এবং প্যারেন্টসটা কিন্তু এটা বোঝে না। এক্স্যাক্টলি, ভেরি ওয়েল সেড ফেরদৌস ভাই। এটা মানে চমৎকার একটা উদাহরণ, এবং আমাদের সমাজে এটা খুবই প্রচলিত।
So আমাদের প্যারেন্টসদেরকে আসলে এখানে কেয়ারফুল হওয়া উচিত। আমাদের এখানে একটা কমেন্টস লিখেছেন তারিকুল হক ভাই, উনি যেটা বলছেন যে রিলিজিয়াস ভ্যালুস গুলো আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আমরা দিতে পারি, সো দ্যাট তারা তাদের মধ্যে সেই রিলিজিয়াস মাইন্ডসেটটা ছোটবেলা থেকে গ্রো করে। এনিওয়ান ওয়ান্টস টু শেয়ার ফার্দার? ওকে, সো আমরা অলরেডি 7 মিনিটস বেশি চলে গেছি। উই আন্ডারস্ট্যান্ড যে আচ্ছা আমাদের হ্যাঁ আজিজা আপু বলতে চাচ্ছেন। আজিজা আপু 1 মিনিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আর আরো বেশি ধন্যবাদ এত সুন্দর একটা বিষয় আজকে আলোচনা রাখার জন্য। রেজা ভাই সহ আর যারা অংশ নিলেন, মতামত দিলেন, খুব ভালো লেগেছে। আর এটা আমি আমার ইয়াং লাইফ থেকে যখন আমি শুরু করেছিলাম জব বাচ্চাদের সাথে, তখন থেকেই আমি ফিল করেছি যে আমরা যারা একটা বাচ্চার চারপাশে থাকছি, ছোট থেকে বড় হচ্ছে যে বাচ্চাটা, প্রতি মুহূর্তে যাদের সংস্পর্শে থাকছে, আমাদের প্রত্যেকেরই রেসপন্সিবিলিটি আছে আমাদেরকে প্রতিটা মুহূর্তে সচেতন থাকা, আমাদের আচরণে, আমাদের যা কিছু কার্যক্রম আছে বা কার্যকলাপ আছে আর কি, এইসব ব্যাপারে। এবং আমি যতটুকু ফিল করেছি, হ্যাঁ, দীর্ঘ এই বছরগুলিতে, যে আমার মনে হচ্ছে যে আমরা বড়রা আমাদের সোসাইটিতে, অন্য দেশের কথা যাচ্ছি না, আমাদের সোসাইটিতে আমরা যদি আচরণগুলো একটু করি না, সেভাবে মিলিয়ে দেখি যে একটা ছোট শিশু জন্মের পথে বেশিরভাগ শিশুই কিন্তু জন্ম নেয় খুব সুন্দর, সাহস বলেন, বুদ্ধি বলেন, উৎসাহ উদ্দীপনা, বেশিরভাগ শিশুই জন্ম নেয় এসব নিয়ে। কিন্তু আমরা ভাবি যে ও তো ছোট, শুয়ে আছে, কয়েক মাসের বাচ্চা, কিছু বুঝছে না, তার সামনে আমরা যা খুশি তাই করি, এবং এই জিনিসগুলো একটু একটু করে একটা বাচ্চাকে আরেক দিকে নিয়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা অনেকে খুব বর্বর, আমাদের কার্যকলাপ গুলো আমাকে বলতে বাধ্য হয় যে একটা বর্বরতার পর্যায়ে পড়ে যায়। তো অনেক বছর ধরে আমি চেয়েছি যে এটার একটা সচেতনতা আসুক। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ পারমিন আপু, খুব সুন্দর একটা কথা বলেছেন। আমি এই প্রেক্ষিতে আমার একটা কথা মনে পড়লো যে আমরা সবাই কিন্তু একটা ন্যাচারাল প্রসেসের মধ্যে দিয়ে পৃথিবীতে আসি, আমরা এবং আমাদের বাচ্চারা। সো একটা বায়োলজিক্যাল প্রসেস, বাট ওদের সাথে আমাদের মেজর ডিফারেন্স কি, যে আমরা ওদের চেয়ে একটু বয়সে বড়, আমরা একটু আগে এসেছি, ওরা পরে এসেছি। সো উই শুডেন্ট নেভার আন্ডারএস্টিমেট দেয়ার ক্যাপাবিলিটিস, নলেজ এন্ড স্ট্রেংথ। সো দে আর মেবি more than capable than more than capable compared to us. সো আমরা একবারে আমাদের প্রোগ্রামের শেষে চলে আসছি। বিফোর উই এন্ড, যিশু ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি জি শুনতে পাচ্ছি। ভাইয়া আপনার কাছ থেকে 2 মিনিট শুনে আমরা করতে চাই, প্লিজ, ওভার টু ইউ। থ্যাংক ইউ। আমি রেজা ভাইয়ের যে স্পিচটা শুনলাম, কিনোট স্পিচ, অত্যন্ত সুন্দর হয়েছে, কারণ উনি কোয়ালিফাইড। তুমি যে সার্টিফিকেশনের কথা বললে, অনেক সার্টিফিকেশন কোত্থেকে তারা নিয়েছে আমি জানি না, বাট রিয়েল লাইফে যে কোয়ালিফিকেশন, সেটা রেজা ভাইয়ের সেই কোয়ালিফিকেশনটা আছে, যেটা আমার নিজেরও নাই আর কি। আমি তাকে খুব ক্লোজ থেকে দেখেছি, প্যারেন্টিং কিভাবে করতে হয় তার কাছ থেকে সবার শেখা উচিত, এটা প্রথমে বলবো। থ্যাংক ইউ যিশু ভাই, এগুলা বলে আমাকে ছোট করবেন না, ইউ আর তো আমি প্যারেন্টিং এর বিষয়ে আমি কথা বলছি। থ্যাংক ইউ। আমি প্যারেন্টিং এর বিষয়ে অত ভালো প্যারেন্ট না, তো প্যারেন্ট মানে তো মাদার ফাদার দুজনেই। আমি প্যারেন্ট দেখেছি, আমার যে প্যারেন্টস তাদেরকে দেখেছি, আমি সবসময় বলি দে আর দি বেস্ট প্যারেন্টস। আমার ফাদার এবং মাদার, তারা যে পেইন নিয়েছে টু রেইজ 2 চিলড্রেন, আমাকে এবং আমার বোনকে, তারা যেভাবে মানুষ করেছে, যেভাবে তারা আমাদেরকে বড় করেছে, সত্যিকার অর্থ বলতে কি যে দে আর দি বেস্ট প্যারেন্টস অফ দি ওয়ার্ল্ড, আমি সবসময় আমার মতো করে বলি আর কি। আর আমি নিজেকে যদি ইভ্যালুয়েট করি, তাহলে দেখবো যে আমি আসলে আমার ভালো কোনো প্যারেন্ট না, যেহেতু আমি সেভাবে তাদের রেসপন্সিবিলিটিটা বা কেয়ারটা সেভাবে নিই। আই লাভ দেম, বাট সেভাবে হয়তো রেসপন্সিবিলিটি নিতে পারি না। শুধু লাভ দিয়েই তো প্যারেন্টিং হয় না, রেসপন্সিবিলিটিটা সবচেয়ে বড় বিষয়। তো সেটা আমার মিসেস সে পুরোটাই নেয় আর কি। তো যাই হোক, এই জন্য আমি কোয়ালিফাইড না। আমি বলবো আমার কম্পিটেন্স ইন প্যারেন্টিং ইজ ফার লেস দেন মেনি আদার পিপল। দেলোয়ার, তুমি একজন খুব ভালো প্যারেন্ট, আমি কাছ থেকে দেখি। ইউ হ্যাভ 2 চিলড্রেন, ইউ হ্যাভ 2 সন্স, এবং তাদেরকে সুন্দর মতো মানুষ করছো। সো আই ফলো ইউ।
আমার আশেপাশে যারা আছে, যে দেলোয়ার আছে, রেজা ইলিয়াস আছে, তাদেরকে আমি ফলো করি যে তারা কিভাবে সুন্দর মতো প্যারেন্টিং করছে। তো যাই হোক, এটুকুই বলবো। তো এটা আসলে এর কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই। তবে মোট কথা হচ্ছে কি, আমাদের মূল কর্তব্য হচ্ছে কি, আমাদের যে চিলড্রেন আছে তাদেরকে এমন ভাবে মানুষ করা তারা যেন ভালো মানুষ হিসেবে পৃথিবীতে চলতে পারে, এবং তারা যেন নিজেরা আবার কম্পিটেন্ট এবং রেসপন্সিবিলিটি নিয়ে তাদের জীবন যাপন করতে পারে, সুন্দর মতো জীবন যাপন করতে পারে, তাদের জন্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকে, তাদের জন্য আমাদের মানে অনুপস্থিতিতে তারা যেন সুন্দর মতো এই পৃথিবীতে সার্ভাইভ করতে পারে। এটাই মূল রেসপন্সিবিলিটি। তো সেটা আমাদের সবারই করা উচিত। আমিও মনে করি আমারও সেটার দিকে ফোকাস করা উচিত। কারণ মানুষ কতদিন বাঁচবে কেউ জানে না। তো আমি যদি অসম্পূর্ণভাবে রেখে যাই এদেরকে, মানে তাহলে হয়তো দেখা যাবে তারা অনেক সাফার করবে। তো প্রত্যেকটা মানুষেরই উচিত হচ্ছে যে তার যে অফস্প্রিংস চিলড্রেন তাদেরকে সুন্দরভাবে পৃথিবীতে বসবাসযোগ্য করার জন্য তাদেরকে মানে বড় করা উচিত। এটুকু আমি বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, Bhaiya. So it was a very good discussion today. Thank you, Reza Ilyas bhai. So Reza Ilyas bhai যেটা বলেছে যে আমাদের প্যারেন্টিং এর মূল মন্ত্র হচ্ছে একটা কোর ভ্যালুস সেট ক্রিয়েট করা, যেটা আমাদের ফ্যামিলি লাইফস্টাইলে ইনকর্পোরেট করা এবং গ্র্যাজুয়ালি ভ্যালুস গুলোকে আমাদের কিডসদের মধ্যে দিয়ে দেয়। এবং অন্যান্য যারা কথা বলেছেন, অফকোর্স এভরিওয়ান টক অ্যাবাউট ক্রিয়েটিং examples so that they can follow us, এবং আরো যেটা এসছে যে বাচ্চাদের স্ট্রেংথ গুলোকে নারিশ করা, ওদের উইকনেস গুলোকে, এরিয়া অফ ইমপ্রুভমেন্টস গুলোকে কিভাবে আরো গ্রো করানো যায়। সো অ্যাজ এ হোল আমরা যেটা শিখলাম যে বাচ্চাদেরকে আমরা কি চাই সেভাবে গ্রো না করিয়ে, সেভাবে গ্রুম না করিয়ে, রেদার তারা কি চায় সেভাবে তাদেরকে গ্রুম করানো, সো দ্যাট উই ক্যান হেল্প দেম টু be what they want to be and where they want to go. This is how it works, and parenting is almost it's a coaching and mentoring. So rather than being parents, কারণ parents হলে সেখানে একটা like administrator relationship চলে আসে অনেক সময়. So if we want to be if you can be a coach, mentor, better good friends, that's how it works better. So by saying that আমরা আজকে এখানেই শেষ করতে দেলো ভাই, একটা কোয়েশ্চেন ছিল অডিয়েন্সের তরফ থেকে। আমাদের এখানে সার্টিফাইড প্যারেন্টসরা, প্যারেন্টিং কোচ আছেন, রেজা ভাই আছেন, ওনারা যদি সমাধান দিতেন। একজন প্রশ্ন করেছেন, একটু দিবেন? শিওর। প্রশ্নটা কি? What will be the ideal behavior of father to a daughter with 15 years old? A 15 years old daughter who wants to stay A 50 years daughter who wants to stay সে আলাদা থাকতে solitary with চাচ্ছে। closing doors all the time with হ্যাঁ। father. As a father, what can I do in this situation? Okay. Exactly. আমার কাছে রেজা একটা ভাই। সলিউশন আছে। সলিউশনটা হচ্ছে আপনার Very quickly, রেজা ভাই। হ্যাঁ, আপনার মেয়েকে ও কি চায়, আপনার মেয়েকে একটু স্টিমুলেট করতে হবে, আপনার মেয়ের সাথে ফ্রেন্ডলি বিহেভ করতে হবে। আপনাকে আপনার মেয়েকে আপনার ওয়াইফ যদি থাকে তাহলে তার মা এবং বাবা মিলে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যে প্রথমে বলতে হবে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, ওর চাহিদাটা কি, ও কি চায়, এই জিনিসটা আগে বুঝতে হবে। বুঝার পরে আপনি কি কি প্রবলেম ফিল করতেছেন তার জন্য, ও যে সবসময় দরজা বন্ধ করে থাকে, হ্যাঁ, সে দরজা বন্ধ করে থেকে তার স্বাধীনতাটুকু কতটুকু সে ভ্যালু করতেছে, এবং দরজা বন্ধ করে থাকাটা কি ভালো কি খারাপ, তার কাছে কি আনসার আছে, এটা আপনারা তার সাথে কাউন্সেলিং করে বসে হেসে খেলে করতে পারেন। এবং আরেকটা ভালো সলিউশন আছে, সেটা হচ্ছে মেয়েটাকে নিয়ে বাইরে হয়তো আপনার ওয়াইফ মিলে কোথাও ঢাকার বাইরে কোন একটা জায়গা ন্যাচারাল একটা জায়গা থেকে 2-3 জন্য কোথাও থেকে ঘুরে আসতে পারেন। তারপরে ওর মাইন্ডটাকে ওইভাবে আপনি ওর চয়েসটাকে একটু প্রাধান্য দিলেন, ওর একটা রুল সেট করে দেওয়ার জন্য আপনারা করলেন, একটু হাসি খুশি পরিবেশের মধ্যে মেয়েটাকে মিশাইলেন। তাইলে হবে কি, ও যত মানুষের সাথে আপনাদের ফ্যামিলির মধ্যে যত মানুষের সাথে মিশবে, ওর মধ্যে তত ভালো ভালো চেঞ্জ আপনারা অ্যাডাপ্ট করতে পারবেন, একটু চেঞ্জ ম্যানেজমেন্ট দেখতে পারবেন। আমার মনে হয় এটা করলে সবচেয়ে বেস্ট উপায়। কারণ দরজা বন্ধ করে সবসময় থাকাটা একটা মেয়ের জন্য যেরকম ভালো না,
একটা বাবা মার জন্য খুব একটা ভালো জিনিস না। বাবা মার একটা ইনসিকিউর ফিল করতে পারে মেয়েটার জন্য, এই জন্য তাকে কাউন্সেলিং এর প্রয়োজন আছে। ইফ নেসেসারি আপনাদের দ্বারা যদি কোনো সমস্যা সমাধান না হয়, তাহলে পরে আমার মনে হয় একটা সাইকোলজিস্ট দেখাতে পারেন, তাহলে আমার মনে হয়। থ্যাংক ইউ রেজা ভাই। সো আমাদের আরেকটা প্রশ্ন এসছে, সো আমরা প্রশ্নটা নিচ্ছি যেহেতু আমাদেরকে প্রশ্ন এসছে। সো আমরা যেহেতু টাইম ক্রস করেছি, আই রিকোয়েস্ট কারো যদি টাইম লিমিটেশন থাকে প্লিজ ইউ ক্যান লিভ, বাট যেহেতু একটা প্রশ্ন আসছে আমরা ওই প্রশ্নটা নিয়েও কথা বলতে চাই। সো রেজা ভাই যেটা বলেছেন যে সেই যিনি একা থাকতে চান রুমে, সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে কেন থাকতে চাচ্ছেন, ওনার মোটিভেশনটা বুঝে উই ক্যান টেক অ্যাকশন। থ্যাংক ইউ রেজা ভাই। সো আরেকটা প্রশ্ন এসছে এরকম যে আমরা কেন অ্যাডলোসেন্টদের প্রতি মানে ওই পিরিয়ডটাতে আমরা প্যারেন্টসরা কেন রুড থাকি, ইভেন লাইক হচ্ছে মোস্ট প্রবাবলি ইটস লাইক 12 to 15 বা 16 এই পিরিয়ডটাতে ইউনো বিফোর 18 এই পিরিয়ডটাতে আমরা আমাদের কিডসদের প্রতি খুব রুড থাকি। এবং ইভেন উনি যেটা প্রশ্ন করেছেন যে ইভেন শিক্ষিত যারা আছে আমরা তারাও অনেকে এই রুড অ্যাটিটিউডটা করি, তাদেরকে বুঝতে চাই না। সো anyone wants to answer on that? দেলো ভাই, এখানে একটা জিনিস বলা দরকার, অনেক সময় টিনেজরাও কিন্তু তাদের বাবা মাদের প্রতি ওই বয়সে রুষ্ট থাকে, এটা ভাইস ভার্সা, Exactly. দুই পক্ষ থেকেই হয়। Exactly. So anyone wants to answer on that? শিরিন আপু আপনার কাছ থেকে শুনতে চাই। শুনতে পাচ্ছেন? Okay. Who wants to answer? আমাদের প্যারেন্টিং কোচরা আছেন, সুমাইয়া ফারজানা আপা আছেন। হ্যাঁ, সুমাইয়া ফারজানা আপু আপনি চাইলে শেয়ার করতে পারেন। আচ্ছা ভাই, আমি একটু জাস্ট অল্প কিছু বলি যে নরমালি হয় কি এই টিনেজ বয়সটাতে আমরা হচ্ছে বাচ্চারা যেহেতু অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যায় ওই সময় হরমোনাল কিছু চেঞ্জ হয়, আর হরমোনাল চেঞ্জের কারণেই তাদের বিহেভিয়ার বলেন সবকিছু আর কি আলটিমেটলি 3 ধরনের চেঞ্জ আসে, 3টা চেঞ্জই হতে থাকে। কিন্তু আমরা বাবা মারা যেটা ঝামেলা তৈরি করি আর কি, যে আমরা ওই টিনেজে যাওয়ার আগে বা বাচ্চাদেরকে বোঝার চেষ্টা করি না, বা রুলস বা রেগুলেশন যেটা আমরা বলতে চাই সেটার মধ্যে আনি না। যার করতে চাই কখন, ঠিক যখন টিনেজ পিরিয়ডে প্রবেশ করে ঠিক ওই সময়টা বাবা মা সমস্ত রুলস গুলো রেগুলেশন গুলো তাদের উপর চাপাতে থাকতে শুরু করে এবং মনে করে যে আমার ছেলেটা হচ্ছে 5 থেকে যখন 6 এ উঠে, ক্লাস 6 এ বা 6 থেকে 7 এ উঠলো, ঠিক ওই সময় তো চেঞ্জিংটা আসে বেশি, ইদানিং বেশি এই সময়টা চেঞ্জিং আসে। তা এটার কারণে ওই সময় দেখা যায় যে প্রত্যেক বাবা মা একটাই কথা বলে যে আমার ছেলেটা বা আমার মেয়েটা হচ্ছে কথা শোনে না বা বেয়াদব হয়ে গিয়েছে। এটা যে প্রথম ভাষ্য কথা থাকে, যে এতদিন শুনতো কিন্তু এখন শোনে না। কিন্তু তার আগে যেটা বুঝতে হবে যে বাবা মাকে, যে আসলে কেন ওই সময়টাই বাচ্চারা হচ্ছে এই চেঞ্জটা আসছে, এটা বাবা মাকে আগে মাথায় নিতে হবে এবং সেইভাবে করে আচরণটা করতে হবে। অধিকাংশ বাবা মারা এই বিষয়টায় সচেতন থাকি না যে এটা ওর অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা ওর এখন চেঞ্জের সময়। ঠিক ওই জিনিসটা যদি মাথায় থাকে বা আমরা যদি একটু বাবা মাকে মনে করিয়ে দিতে পারি, তাহলে এই জায়গাটায় দেখা যায় যে অনেক সহজ হয়। মানে ক্ষেত্রে দেখা যায় যে বাবা মা বুঝতে পারে বাচ্চাদেরকে এবং বাচ্চারাও বাবা মাকে বুঝতে পারে। আমাদের এখন কিন্তু আমরা যেটা পড়াই আর কি, আমাদের বোর্ডের বই বলেন বা যেটাই বলেন না কেন, এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে, কারিকুলামটা বেশ ভালো। আমাদের বোর্ডের বইগুলোতে অনেক নতুন নতুন বই ইনক্লুড করা হয়েছে যেগুলোতে এই বিষয়গুলো নিয়ে খুব সুন্দরভাবে বলা হয়েছে। কিন্তু ভুল যেটা আমরা করি সেটা হচ্ছে যে আমরা টিচাররা সেই জায়গাটায় একদমই হাত দিই না, পড়াই না একদম। এটা আমি একদম দেখেছি, আমি একদম বাংলা মিডিয়ামে পড়াই এবং আমি নিজেও ফেস করে এসেছি আমার লাইফে, এবং আমি এখন যেটা ফেস করি বাচ্চাদেরকে পড়াতে চাই, আমিও দেখেছি যে এই রিলেটেড যে টিচাররা থাকে এই টিচাররা একদমই অ্যাভয়েড করে যান এই বিষয়টা। আমি যেহেতু বায়োলজিক্যাল টিচার, আমি এই বিষয়টা যখন আমি পড়াই তখন মনোমুগ্ধ ভাবে বাচ্চারা শুনে একদম, মানে এটা আমার যে কি ভালো লাগার একটা জায়গা। আমি যখন পড়াই বাচ্চারা পুরা মানে একটা 6 এর বাচ্চা, 7 এর বাচ্চা, 8, 9 এই বাচ্চাগুলো আপনি যদি ওদেরকে বোঝান, ওদেরকে একটু ভিতরে যে বোঝান, দেখবেন যে ওরা আপনাকে পজিটিভ ভাবে কত সুন্দর ভাবে নেয়।
কিন্তু এই জায়গাটা আমরা বাবা মাকে যদি একটু বোঝাতে পারি বা একটু প্যারেন্টিং কোচ যারা আমরা আছি প্যারেন্টদের সাথে যদি কোনো ধরনের কাউন্সিলিং এ যেতে পারি তাহলে অনেকটা সহজ হয়ে যাবে এবং বাচ্চাদেরকে সুমাইয়া আপু। তারাও বুঝবে এবং বাচ্চারাও মা বাবাকে বুঝবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সুমাইয়া আপু। সো তার মানে হচ্ছে যে আমরা নর্মালি আমাদের যে ন্যাচারাল প্যারেন্টিং স্টাইল যেটা আছে আমরা সেটা দিয়ে যেতে চাই। সো আমাদের জন্য অ্যাডভাইস হচ্ছে যে আমাদের বাচ্চাদের ইমোশন, সাইকোলজি এগুলো বুঝে আমাদের নিজেদের সেলফ লার্নিংটাকে এনহ্যান্স করা, সো দ্যাট উই ক্যান গাইড আওয়ার কিডস। Okay, I asked this question actually, though some parents are very rude in adolescent period. Well, I'm not parents, but my parents knows I'm very obedient child. Let me share you something. I know this time has extended. Our neighbor achen, they're very educated. They were staying in USA. But আমার ওই আন্টিকে আমি দেখেছি যখন ওনার ছেলে টিনেজার, আমাদের সময় যখন টিনেজ হয়, ও যখন কোনো ওর কোনো ফিমেল বা ক্লাসমেটদের সাথে কথা বলতো, ওর অপোজিট জেন্ডার কোনো মেয়ের সাথে, মাই আন্টি স্টার্ট ক্রাইং অ্যাজ ইফ দ্যাট হার সান ডিড এ ক্রাইম। অথচ আমি যখন মেডিকেলে সাবজেক্টে পড়তে যাই তখন ওখানে স্পষ্ট লেখা আছে যে অ্যাডোলেন্স অথবা টিনেজার সময়ে একটা সাউন্ড বডির কন্ডিশনই হচ্ছে ফিলিং অ্যাট্রাকশন টু অপোজিট সেক্স। I mean, if you are a boy, it's very natural you will feel attracted to a girl. If you are a girl, it's natural you will feel attracted to another boy. But I feel তখন আমার এত শক হয়েছে, and আমি আমার টিচারকে বলেছি যে why not this include in our syllabus? মানে আমার যে আন্টির কথা বলেছি she is world traveler, মানে উনি তখনই আমেরিকায় ওনার যেহেতু আঙ্কেল জব করতেন যাওয়া আসা, বাট উনি এটা মানতেই পারেন না যে ওনার ছেলে কারোর সাথে কথা বলবে। And she just এই জন্য আমি বলা যে এটা আসলে একটা সময় পরে কিন্তু আসলে প্যারেন্টস যখন ম্যাচিউর হয়ে যায় তখন কিন্তু প্যারেন্টসদের এই কথাগুলো শুনি না আমরা অনেক সময়। Exactly. তো that's a share. Thank you. Yeah, exactly. So everything is evolving. We'll have to keep learning these new parenting styles and everything. So with this, we want to finish our value talk today here, and thank you everyone. Like আমাদের প্রায় 20 মিনিটের মতো এক্সট্রা আমরা নিয়েছি, so we understand যে আমরা সবাই কতটা গুরুত্ব দিচ্ছি প্যারেন্টিং কে, এন্ড থ্যাংক ইউ ফর ইউর টাইম এন্ড এভরিথিং। আপনারা সবাই ভালো থাকবেন, হয়তো ঈদের আগে আর দেখা হবে না আপনাদের সাথে, সো অ্যাডভান্স ঈদ মোবারক। আর আমরা ঈদের পরে আমাদের সেশন গুলো কিভাবে করব, কখন করব, সেটা নিয়ে আমরা আমাদের কিছু পার্টিসিপেন্টসদের সাথে কথা বলে উইল ডিসাইড যে আমরা মঙ্গলবারে কন্টিনিউ করব কিনা, আমরা নর্মালি যেরকম 8টায় করতাম সেটা কন্টিনিউ করব কিনা, we might change little bit, কারণ আমরা দেখেছি যে 10টায়ও আমাদের ভালো পার্টিসিপেন্টস আসছেন এবং মেবি দিস ইজ এ কনভিনিয়েন্ট টাইম। সো টাইমটা নিয়ে আমরা একটু রিভিউ করব এবং ডেটা নিয়েও আমরা কিছুটা রিভিউ করবো। সো উইল টক টু ইউ এন্ড ডিসাইড। সো থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক কেয়ার। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ দেলোয়ার ভাই, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। থ্যাংক ইউ, ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক, স্টে সেফ, আসসালামু আলাইকুম।